আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। এবারে ব্যাখ্যা করতে থাকুন সবাই মিলে কাকে বলে মাস্টার স্ট্রোক, মমতা কোথায় বাকি আর 10 জন নেতা নেত্রীদের থেকে আলাদা। আলোচনা করুন এমন এক সময় যখন মনে হচ্ছিল এই এক পয়েন্ট অফ নো রিটার্ন, না ফেরার জায়গাতে চলে গিয়েছে বাংলার রাজনীতি। সেখান থেকে কিভাবে প্রায় সম্পূর্ণ হাওয়া নিজের দিকে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, কিভাবে মানুষের সঙ্গে নিজের ঘনিষ্ঠতম সম্পর্কের দাবি নিয়েই সব ক্ষোভ রাগ প্রতিবাদের মুহূর্তেও একজন কেবল নিজের উপস্থিতি দিয়েই পরিস্থিতির দখল নিতে পারেন। হ্যাঁ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তিনি শটান চলে গেলেন ধর্ণা মঞ্চে, বললেন এখন আমি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে আসিনি, আন্দোলনের সমব্যথী হিসেবে এসেছি, আপনাদের বড় দিদি হয়ে এসেছি, আমাকে সময় দিন, ভালো থাকুন। বলেননি ধর্ণা তুলে নিন, বলেননি আমি দাবি মেনে নিচ্ছি, বলেছেন এসেছি, বুঝিয়েছেন আলোচনা শেষ হয়ে যায়নি, বুঝিয়েছেন আপনারা আলোচনা চাইলে আমরা আলোচনা করতে রাজি। এটাই এই বিরাট বিক্ষোভ আন্দোলনের সেই মুহূর্ত যা ঢুকে যাচ্ছিল এক কানাগলিতে, এক অমীমাংসিত লড়াই আগামী দিনে আরেক আন্দোলন ক্ষোভ বিক্ষোভের বীজ হয়ে থেকে যেত। মমতা নিজে এসে সে সম্ভাবনা দূর করলেন, সেটাই আমাদের বিষয় আজকে। বিষয় দিদি এলেন ধর্ণা মঞ্চে। আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ, খুন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, ধর্ণা, যুযুধান রাজ্য চিকিৎসক মহল, বারবার চেষ্টার পরেও অচল অবস্থা। নবান্নর বৈঠকে যে রাস্তা বন্ধ হয়ে যায়, চিকিৎসকদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর সেই রাস্তা অনেকটাই খুলে গেল। আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা। শনিবার আচমকাই ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতেই আন্দোলনকারীদের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। টানা 5 দিন স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় প্রতিবাদের সোচ্চার আওয়াজ, সুপ্রিম ডেডলাইন অমান্য করে 5 দফা দাবিতে অনড়। আন্দোলনকারীদের এই 5 দফা দাবি নিয়ে কি বললেন মমতা? আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। 9 আগস্ট তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর শিরোনামে উঠে আসে আরজি করের আর্থিক দুর্নীতির বিষয়টিও, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পরে সিবিআই এর হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। প্রথম সারির একটি সরকারি হাসপাতালে এত বড় দুর্নীতি, রাজ্য সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কি প্রতিক্রিয়া? আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি, দোষীরা শাস্তি পাবে। শনিবার সমস্ত সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়। একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে। 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি। এর আগে 9 সেপ্টেম্বর শুনানি ছিল শীর্ষ আদালতে। সেদিনই সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দেয়। রাজ্য সরকারের তরফেও একই আবেদন ছিল, তারপরেও জটিলতা কাটেনি। আমি কোনো অ্যাকশন নেব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিছুটা হলেও কাটলো জট। ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করতেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠকের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে, মেলে আন্দোলনকারীদের এই দাবি মেনেই কালীঘাটে বৈঠক। শর্ত পাল্টা শর্তের মাঝেই দুপক্ষের বৈঠকে অচলাবস্থা কাটার আশা। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করব না, আমরাও ইউজ করব না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করব। দেখো, আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আজকে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে। কলকাতা টিভি। আগেও বেশ কয়েকবার বলেছি, সেই নন্দীগ্রামের গুলি চালানোর পরে চারদিকে বিক্ষোভ, প্রতিবাদ, সিভিল সোসাইটির মানুষজন রাস্তায়। সেরকম এক সময় দিল্লিতে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বঙ্গভবনে উঠেছেন। এক অফিসার এসে বললেন বুদ্ধবাবুও বঙ্গভবনেই আছেন। বুদ্ধবাবু সৌমিত্র চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে বন্ধু মানুষ ছিলেন। আপনাকে ডাকছেন শুনে সৌমিত্র চট্টোপাধ্যায় যান। বুদ্ধবাবু খানিকটা হতাশ। তিনি বলেন, দেখেছেন, আমাকে বলছে নরখাদক, আমাকে বলছে আমি জনবিরোধী, আমি নাকি অর্ডার দিয়ে গুলি চালিয়ে মানুষ মেরেছি। সৌমিত্রবাবু বলেছিলেন,
ওসব কিছুই নয়, আপনি সোজা নন্দীগ্রামে চলে যান, হাত জোর করে বলুন ভুল হয়েছে, ক্ষমা চাইছি, মানুষ সব মাফ করে দেবে। কে কি বলছে ওসবে কান দেবেন না, কিন্তু নিজের ইগোর বিশাল দেওয়াল পার করে বুদ্ধবাবু সেই কাজ করতে পারেননি যা আজ অনায়াসে মমতা করে দেখালেন। এবারের জল একদিকেই বইতে শুরু করবে। আন্দোলনকারীরা আলোচনাতে বসলেন, না বসলেও মানুষ দেখতে পেলেন রাজ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন ধর্ণা মঞ্চে, নিজেই জানিয়েছেন এসো কথা বলো। সবচেয়ে বড় যে কথা সেটা হলো এক প্রশাসক নয়, এক মুখ্যমন্ত্রী নয়, মঞ্চে গেলেন এক দিদি। সারা ভারতে গণ আন্দোলনে এর আরেকটা নজির দেখান তো। এই পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন থেকে, ট্রাম বাস ভাড়ার আন্দোলন থেকে, ভোটার কার্ডের দাবিতে আন্দোলন থেকে, নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন, মুখ্যমন্ত্রীদের একজনের সাহস হয়নি আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে গিয়ে হাজির হবার। সারা দেশের কথা তো বাদই দিলাম, কেবল ধর্ণা দিচ্ছে বলে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঘর ইউপিতে। আমরা চরম অসংবেদনশীল সরকারকে দেখেছি কৃষক আন্দোলনের সময়, এখানে এক অন্য চেহারা। তিনি 3 দিন বসে থাকলেন, 1-1.5-2 ঘন্টা। আন্দোলনকারীরা দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন। তারপরও সমস্ত আড় ভেঙে আমি আন্দোলন করে বড় হয়েছি, আমি তাই তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, তোমাদের আমি বিচার দেব, আমি মুখ্যমন্ত্রী নয় তোমাদের দিদি হিসেবে এসেছি। পরেশ রাওয়াল থাকলে বলতেন, আরে থাম পাগলি, রুলায়েগা ক্যা। হ্যাঁ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এক নির্বাচিত মুখ্যমন্ত্রী এভাবে নিজেই আন্দোলন মঞ্চে গিয়ে হাজির হবার ঘটনা এর আগে কি দেখেছেন? আপনাদের কি মনে হয় না যে মঞ্চে হাজির হয়ে এক সংবেদনশীল মানুষ হিসেবে নিজেকে সবার সামনে আবার গ্রহণযোগ্য করে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন মানুষজন কি বলছে। এর আগে কখনোই এরকম মানবিক মুখ আমরা দেখিনি, বা মুখ্যমন্ত্রী যেটা আজকে করলেন এটা মানে নজিরবিহীন, এরকম কোনো মন্ত্রী আজ পর্যন্ত করেননি। উনি যে ধর্ণা মঞ্চে গেলেন, এটা এ যাবৎ কোনো মুখ্যমন্ত্রী আদৌ গিয়েছেন কি না কোনো রাজ্যে, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। উভয় পক্ষই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে নিশ্চয়ই এটা একটা সমাধান আমাদের বেরোবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। এটা আরও আগে গেলেই ভালো হতো, তবু এটা যে গেছে তাতে করে আমরা একটা সাধারণ মানুষ হিসেবে ভাবছি যে কোনো একটা মানে সমাধান সূত্র বেরিয়ে আসবে। তিনি কতখানি করবেন আমি জানি না, কিন্তু এই বিষয়টা কিন্তু আমার সব অনেকেরই ভালো লেগেছে। এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা যাক। সুবিধাটা যদি সাবমিট হয়, এর জন্য দিদি গেছেন, নিশ্চয়ই খুব ভালো কাজ করেছেন। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, তার সঙ্গে সামিল হওয়া, হ্যাঁ, এটা অভাবী। আমি অন্তত কোনো মুখ্যমন্ত্রীকে কোনো ধর্ণা মঞ্চে যেতে আমি দেখিনি, তবে আজকে উনি যা করেছেন সত্যিকার বিরাট মানবিকতার পরিচয় উনি দিয়েছেন। যে এতগুলো ছাত্র, অল্প বয়সী ছেলে, আজকে প্রায় 4 দিন না 5 দিন হয়ে গেল, গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওরা কষ্ট পেয়েছে। উনি সারা রাত নাকি বলেছেন, সারা রাত থেকে আমি জেগেছিলাম। যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু নিজে এসেছেন, আলোচনাটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো। আমরা তাড়াতাড়ি চাই সেটা সম্পূর্ণ হয়ে যাবে, সমস্যার সমাধানটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এটাই আমরা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গেলেন, আগে কি কখনো দেখেছেন? কি বলবেন এ নিয়ে? না, আমি কোনোদিন দেখিনি। কি বলবেন? যেটুকু হলো মানে তুলনামূলকভাবে অনেক দেরিতেই হলো। এটা অনেক আগে হলে তার প্রভাবটা আরও ভালো হতো, মুখ্যমন্ত্রীত্বের ইমেজে আরও একটা ভালো পালক জুড়ত। এটা খুব ভালো কাজ হলো, এবং মানুষ, সাধারণ মানুষ, ডাক্তাররা যে কাজে যোগ দেয়, সাধারণ মানুষ তাদের উপকৃত হবে। ভালোই লাগছে, মানে সুস্থভাবে সব কিছু হয়। মানুষের যে ক্ষোভ, সেইটা যেন অন্ততপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী একটু সেইভাবে বিচার করেন, হ্যাঁ, তাহলে সকলেরই সুবিধা হবে আর কি। আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে গেছেন, তাতে করে মানুষের কাছে ওনার যে ভাবমূর্তি সেটা আরও বেশি মানে বলিষ্ঠ এবং উজ্জ্বল হয়ে উঠল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আমি যেটা দেখলাম। মুখ্যমন্ত্রী তো মানে মানবিকতার সাথে, হ্যাঁ, ডাক্তারদের সাথে আলোচনায় বসার জন্য, হ্যাঁ, মানে রাজি, এবং যে কোনো শর্তেই রাজি আছে। এর আগে অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু কোনোদিনই দেখতে পাইনি, এই প্রথম দেখলাম আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করছে। এটা পুলিশ রাষ্ট্র নয়, এ রাষ্ট্রে এখনো কম বেশি 30% নিরক্ষর আছে, সাক্ষরদের মধ্যেও প্রকৃত শিক্ষার অভাব আছে, আইন কানুন অসম্ভব রকমের জটিল, বিচার ব্যবস্থা অসম্ভব ধীর। এখানে সামাজিক অপরাধ হবেই, কেউ আটকাতে পারবে না।
কিন্তু সেই অপরাধ হলে যাতে দোষী শাস্তি পায় তা নিশ্চিত করতে হবে রাষ্ট্র ব্যবস্থাকে, সরকারকে, প্রশাসককে। আরজিকর কাণ্ড একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বহুদিনের জমা বহু অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন, এক সামাজিক অপরাধের বিরুদ্ধে নারীরা সরব হয়েছিলেন। সেই আন্দোলন হয়ে উঠেছিল বা করে তোলার চেষ্টা হচ্ছিল যাতে তা হয়ে উঠতে পারে প্রশাসক বনাম জনতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা হতে দিলেন না। মানুষকে বোঝেন, আন্দোলনের ধারাপাত মুখস্থ ওনার, দখল নিলেন সেন্টার স্টেজের। দেখে মনে হচ্ছে সিটি দিয়ে বলি, দিদি তুসি গ্রেট হো, তফা কবুল করো। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।